This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হঠাৎ পিছনে ঘুরেছে আর সঙ্গে সঙ্গে বাঘটা এসে আমাকে এই পিঠা চালের থাবাটা মেরেছে। বাঘের ছাল দেখে এলাম, আতঙ্কে তো আছি, ভয় তো লাগবে। আমাদের বাড়ি থেকে একজন যখন চলে গেছে, আমি চাই না যে গাংখালে গিয়ে মাছ কাঁকড়া ধরো। ওখানে ফেন্সিং এর ব্যবস্থা নেই, এই এলাকায় আলো ব্যবস্থা আছে? না না, টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা হাজির। আজকের হটস্পটে একটা অসম লড়াইয়ের কথা আপনাদেরকে বলবো। বনে জলে কুমিরের ভয়, ডাঙায় বাঘের ভয়। আর সেভাবেই এই জায়গা, মানে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেই জায়গার মানুষকে প্রত্যেকটা দিন কাটাতে হচ্ছে। আমি কোথায় রয়েছি? আমি মইপিঠ এলাকায় পৌঁছে গিয়েছি। মইপিঠ এলাকায় মাকড়ি নদীর খুব কাছাকাছি এলাকায় রয়েছি, যেখানে বাঘের হামলা একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, এক কলেজ পড়ুয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আমার তাই মনে হলো এখানকার মানুষের দৈনন্দিন যাপনের ছবিটা একটু দেখাবো। সামনে মনে হয় সতর্ক করার কাজও চলছে এখানে। আমি একটুখানি আসুন তো দেখি। এটা কি নদী? সুন্দরবন। এটা মাকড়ি নদী তো? হ্যাঁ। বাঘ কবে থেকে এসছে এখানে? বাঘ ওই তো আজ মানে 15 দিন। আরো 15 দিন? কেউ দেখেছে বাঘ? হ্যাঁ, বাঘ দেখেছি তো। প্রত্যেকবার শীতের সময় কি এই বাঘ আসে? হ্যাঁ। তো বাঘ যাতে না আসে বন দপ্তরের পক্ষ থেকে ওখানে কোনো ফেন্সিং এর ব্যবস্থা করে নেই, জায়গা আটকে ঠাটকে দেওয়া নেই? করেছিল। আমাদের লোক আসলে ভালো না, এটি করার লোক আমাদের ভালো না। কেন কি হয় বলো তো? দুবার ডবল জাল ঘেরা হয়েছে। হ্যাঁ, তবু হয়েছে লোক ক্যাংড়া ধরতে যায় তো ওই জাল খুলে দিল। ওই দেখো দাও না, ডবল জাল ঘেরা হয়েছে। এই যে এখানে ওই দিকটা কি সুন্দরবন? সুন্দরবনে ওই দিকটা থেকে বাঘ আসে। শীতকালে বাঘ কেন আসে বলো তো তোমাদের এখানে? কেন আসে বলো তো? মানে নাকি বাঘের এই সময়টা উৎপাত বাড়ে। আচ্ছা, কেন? এই সময়টা কি বলতো? ধানের সময় তো, ধান কাটার সময় ধানের ভিতরে বেশিরভাগ ধানের ভিতরে এসে ঢুকে থাকে, শস্য বাড়িতে এসে ঢুকে থাকে, এই সময়টা আসে। আর এই সময়টা কেন বলো তো? বাঘের মেয়ে বাঘ, ছেলে বাঘ। হ্যাঁ, প্রজননের টাইম। এটা প্রজননের টাইম। মানে আপনাদের এখান থেকে স্কুলটা কত দূর? ও, আপনারা বৈকুণ্ঠপুর থেকে আসছেন? ওখানে বাঘের হামলার খবর পেয়ে তারপর বাঘ দেখতে এসেছেন? বাঘের একটা বডি নিয়ে আসলো ওই থানার অফিসাররা। আমি মিলন মোড়ে ছিলাম। বডিটা কালো ত্রিপলে মোড়া ছিল। এখানকার মানুষ বাঘের ভয়ে নড়ছে না, আর আপনারা স্কুল থেকে চলে এসেছেন বাঘ দেখতে? আমাদের অন দ্য ওয়ে, আমরা বাড়ি যাচ্ছি, তারপর নামলাম। এখনই যদি এখান থেকে বাঘ আসতে দেখেন কি করবেন? আমার প্রশ্ন এটা। কি করবো? দৌড়তে হবে। মানে এখানে মানুষ প্রাণ ভয়ে, মানে প্রাণের ভয় তাদেরকে, মানে এখানে থাকতে হচ্ছে, তারা বাধ্য হয়ে থাকছেন, কারণ তাদেরকে এখানে থাকতে হবে, এটা তার বাসস্থান এবং তারা অভ্যস্ত হয়ে গিয়েছেন এভাবে। কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ বাঘ দেখতে চলেও আসে। কিন্তু যারা প্রত্যেক দিন জলে কুমির, বাঘে মানে ডাঙায় বাঘ নিয়ে জীবন যাপন করছেন তাদের কথাটাও তো বলতে হবে। কারণ ওই যে কাঁকড়া ধরতে যাওয়ার কথা বলা হলো না, এই যে কাঁকড়া ধরতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে, সেখানে একজন রেঞ্জার অফিসার তিনি বলছেন যে অনুমতিপত্র নিয়ে গিয়েছিলেন কিনা সেটা দেখতে হবে। কিন্তু হাইকোর্টের স্পেসিফিক নির্দেশ রয়েছে, কোর এরিয়ায় যাক বা বাইরের এরিয়ায় যাক, বাঘের হামলায় মৃত্যুর ঘটনা ঘটলেই ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু সেটা যেন কোথাও বন দপ্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এই কোর এরিয়ার উদাহরণ দিয়ে। যে নিয়ম রয়েছে, বাঘে মৃত্যু হলে, বাঘের হামলায় মৃত্যু হলে 5 লক্ষ টাকা, 40% ক্ষতিগ্রস্ত হলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু সেই জায়গাটা কিন্তু অনেকেই এই মারপ্যাচ দেখিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বন দপ্তরের কর্মীরা, এই অভিযোগও উঠেছে।
এখান থেকে মানুষ কাঁকড়াও তো ধরতে যায়। হ্যাঁ, রেগুলার যায়। এই যে ডোঙা রয়েছে, নৌকো রয়েছে, এরা প্রতিদিনই যায়। এই ডোঙা নৌকো, এই ছোট ছোট নৌকো করে ওরা জাল নিয়ে, ছোট ছোট যে বেড়ি পাওয়া যায় ওরা নিয়ে ওই কাঁকড়া ধরতে যায়, আবার রেগুলারই প্রতিদিন ফিরে আসে। এটা মানুষের কি এখানকার রোজগার, জীবিকা, এটাই এর উপরে নির্ভর করে এরা বেঁচে থাকে। মানে পেটের টানে এখানকার মানুষ যাচ্ছে কাঁকড়া ধরতে। 60% লোক এখানকার এই নদীর উপরে নির্ভর করে মাছ কাঁকড়া ধরেই বেঁচে থাকে। আচ্ছা, আর ওদিক থেকে বাঘও পেটের টানে তারাও তো এপারে আসছে। বিশেষ করে এই শীতের সময়টা এরা আসে এপারে। তো শীতের সময় কোনো রকম এক্সট্রা ব্যবস্থা নেয় এখানে? আর কোনো ব্যবস্থা নেই তো কিছু। আমি তো এই গোটা এলাকাটাই দেখছি, মানে সন্ধে হলে কোনো আলোর ব্যবস্থা তো আমি দেখতে পাচ্ছি না। এই নদীর ধার ধরে কোনো আলো নেই। সন্ধে হলে থাকলে যতটা সাহস থাকে মানুষের, ততটা সাহস আর পাওয়া যায় না অন্ধকারে। ঘুটঘুটে অন্ধকার, সন্ধেবেলায় মানুষ ঘুটঘুটে অন্ধকারের মধ্যে থাকেন, কারণ এই গোটা এলাকা এবং এই রাস্তাটা ধরে আমি সেরকম কোনো আলোর ব্যবস্থা দেখলাম না। আলো থাকলেও তো মানুষ একটুখানি ভয়টা কাটিয়ে, সাহস কাটিয়ে বাইরে বেরোতে পারে, সেই আলোর ব্যবস্থা নেই। আর ফেন্সিং যেগুলো লাগানো ছিল সেগুলো যখন খোলা হয় সেগুলো আর মেরামতি করা হয় না, না কোনো লাগানো হয় না, মানে নাইলনের ফেন্সিং দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, লাইলনে দেওয়া হচ্ছে, কিন্তু সেগুলো ঠিক করা হয় না। ভুবনেশ্বরী গুড়গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের মানুষ বলছেন যে এখানে আলোর ব্যবস্থা করা হোক এবং ফেন্সিং যেটা কাটা হচ্ছে, হ্যাঁ সেই অভিযোগও কিন্তু এখানকার মানুষের বিরুদ্ধেই উঠছে যে যারা কাঁকড়া ধরতে যাচ্ছে, মাছ ধরতে যাচ্ছে, সেই যে ফেন্সিং খুলে যাচ্ছে সেই ফেন্সিং আর লাগানো হচ্ছে না। কিন্তু অনেক জায়গায় রয়েছে যে সত্যি করে যে ফেন্সিং কেটে গেছে, যে ফেন্সিং খুলে গিয়েছে, সেই জায়গাটাও বন দপ্তরের পক্ষ থেকে লাগিয়ে দেওয়া হচ্ছে না। বন দপ্তরের নজরদারির অভাব রয়েছে বলে অভিযোগ উঠে। আমি একটা নৌকোর দিকে বা একটা বোটের দিকে নজর নিয়ে আসবো আপনাদেরকে। ইতিমধ্যেই সকাল থেকে বিভিন্ন জায়গায় সতর্ক করা হচ্ছে মানুষকে, প্রচার করা হচ্ছে যাতে বাঘের ভয় কেউ না পান বা নদীতে কেউ না যান বা ওই পারে মাছ আনতে বা কাঁকড়ার জন্য কেউ যেন আর না যায়, সেই সতর্কর কাজটা করা হচ্ছে এবং প্রত্যেকটা মুহূর্তে নজরদারি যে চালানো হচ্ছে সেই ছবিটাও ধরা পড়ছে। কারণ এই মাকড়ি নদী দিয়েই গত পরশুতে বাঘ আসার খবর এবং বাঘ দেখেন আসতে মানুষ, সেই কারণে মাকড়ি নদীতে প্রত্যেকটা মুহূর্তে সতর্কতা, প্রত্যেকটা মুহূর্তে নজরদারি। এখানে একজন ডিঙি নৌকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তাই আমি তার সঙ্গে কথা বলার লোভটা সামলাতে পারলাম না, কিন্তু আমি পুরোটা যেতে পারবো না, কারণ সুন্দরবন এলাকায় যখন এসেছি তো সুন্দরী গাছ এবং সেই গাছের মূল যে অংশটা আছে সেই মূলটা মাটির তলা থেকে বেরিয়েছে, সেগুলো দেখতে পাচ্ছেন। কোথায় গিয়েছিলেন? মাছ চিংড়ি ধরতে গেছি। মাছ চিংড়ি ধরতে? মাছ চিংড়ি যে ধরতে যান যে অনুমতি লাগে সেই অনুমতিটা আছে? হ্যাঁ, কিন্তু মাছ চিংড়ি ধরতে গিয়ে তো এই তো কর্ণধার মণ্ডল মারা গেছে, শুনেছেন? আমাদের এই ছাড়াও নদী ছাড়াও কোনো ইনকাম নেই, বাগান বাড়ি নিন, জমি জায়গা নিন, যতক্ষণ নদী খাড়ি ততক্ষণ নদী খাড়ির উপরেই সবকিছু নির্ভর করতে হয়। বুঝতেই পারছেন টানটা কোথায়, পেটের টান বড় দায়, তাই প্রাণ ঝুঁকি নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে তাদেরকে ওপারে যেতে হচ্ছে। দেখুন, মানুষ অনেক কিছু অভিযোগ করে কারণ তারা ভয় রয়েছেন, তারা আতঙ্কে রয়েছেন, কিন্তু জানেন তো সুন্দরবনের বাঘ খাদ্যের জন্য নাকি এপারে আসে না। তার যদি খাবারের অভাব হয়, কিন্তু বলা হয় সুন্দরবনে প্রচুর খাবার রয়েছে বাঘের, তাহলে সে আরো কোর এরিয়ায় চলে যায়। কিন্তু বাঘ সুন্দরবন থেকে কেন এপারে আসে তার কয়েকটা কারণ উল্লেখ করা হয়েছে, সেটা যারা বিশেষজ্ঞ তারা জানিয়েছেন। তারা বলছেন যে বাঘ যদি বয়স্ক হয়ে যায়, যে আর ঘন জঙ্গলে অন্যান্য বাঘেদের সঙ্গে যুঝে উঠতে পারছে না, তখন সে জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসে। আরও একটা কারণ, যদি বাঘেদের নিজেদের মধ্যে কোনো অশান্তি লড়াই হয়, তখন ভয়ে অনেক বাঘ জঙ্গল ছেড়ে বাইরে চলে আসে। এই বেশ ইন্টারেস্টিং কিন্তু এই পার্টগুলো। কিন্তু যে কারণেই আসুক না কেন, এপারে কিন্তু মানুষ যথেষ্ট ভয় রয়েছেন, যথেষ্ট আতঙ্কে রয়েছেন। কিছু কাঠ কেটে নিয়ে এসে এই খন্দবাড়ি করছে, ওই দিচ্ছে। কিছু দেখা গেল যে ওই গাছপালা তৈরি করে বিক্রি করছে। আচ্ছা, মানুষকে কাঠ গাছ এই সমস্ত কেটে আনছে। মানে এই জানেন তো, মানে সবার এক একটা জায়গা হয়, সবার এক একটা এলাকা হয়, সেই এলাকাটাকে কখনো ভাঙা উচিত নয়। মানে তাহলে কোনো পক্ষই কোনো পক্ষকে বিরক্ত করবে বলে আমার মনে হয় না।
যেতে যেতে একটা জায়গায় দেখলাম যে বন দপ্তরের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আধিকারিকরা ঘুরছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, কারণ বলা হচ্ছে যে এখানে একটা বাঘ নয় একাধিক বাঘ রয়েছে এবং তাদেরকে সহজে কারেক্ট লোকেশন পাওয়া যাচ্ছে না। হয়তো সকালবেলা এই দিকে মানে আমার ডান হাতে হয়তো বাঘের পায়ের ছাপ পাওয়া গেল, তার কিছুক্ষণ পর বাহাতে মানে এলাকার বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ যেই দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে বন দপ্তরের আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন সেখানকার মানুষের সঙ্গে কথা বলার জন্য এবং বিষয়টি দেখার জন্য। তাই আমি এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে ভুবনেশ্বরী চর এলাকায় সেই জায়গায় নাকি বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। চলুন একবার দেখি যে কথা বলি। আমরা বাঘ দেখতে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জঙ্গলে যাই, কিন্তু এখানকার মানুষ বাঘে এবং কুমিরের সঙ্গেই কাটায়। বলা হচ্ছে যখন ভাটা হয় মাকড়ি নদীতে তখন একেবারে দেখা যায় যে চরে কুমির শুয়ে রয়েছে, তারপর যখন জোয়ার হয় তখন নাকি বাঘের এরকম দাপট হামলা। এই শীতকালে বিশেষ করে সকালবেলা ওই দিকটাতে মানে আমার ঠিক পিছনের দিকটাতে বাঘকে প্রথমে আসতে দেখা গিয়েছিল, আজ সকালে মানে ক্রস করতে দেখা গিয়েছে, এই জায়গার উপর দিয়েই যায় এবং এখানে নাকি বাঘের পায়ের ছাপ রয়েছে। দেখি তো আপনাদেরকে বাঘ না দেখাতে পারি, বাঘের পায়ের ছাপ দেখাতে পারি কিনা। পুরো কাঁটা গাছ পেরিয়ে যেতে হচ্ছে বাঘের পায়ের ছাপ আপনাদের সামনে তুলে ধরবো বলে। অনেকেই বলেন যে বাঘ মরা জন্তু খায় না, নিজে মেরে তারপর খায়। আমি যে জায়গায় এসেছি না মানে এই পুকুরটার পাশে আমি দেখতে পাচ্ছি একটা ছাগল মরে পড়েছিল, সেই ছাগলের খুব কাছ দিয়ে বাঘ যে গেছে তার বাঘের পায়ের ছাপে তো স্পষ্ট, মানে এখানে আমি বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছি। এই বাঘের পায়ের ছাপ লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ দেখতে যায়, বাঘ দেখতে যায়। এখানে বাঘের পায়ের একেবারে চারটে পায়ের ছাপই দেখা যাচ্ছে এবং এই জায়গা দিয়েই ক্রস করে যায়, বুঝতে পারছেন। বাঘের পায়ের ছাপের পাশে মরা ছাগল ছিল, সেই মরা ছাগলকে সে ছুঁয়ে পর্যন্ত দেখেনি। বলা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের নেচার তো, তাই এই জায়গা থেকে সে পালিয়ে যায়। পালিয়ে এখন কোথায় রয়েছে সেই লোকেট করার চেষ্টাই করছেন বন দপ্তরের আধিকারিকরা। এলাকায় আছেন, লোককে দেখে ডেকে বাঘের পায়ের ছাপ দেখাচ্ছেন। কি হলো সকাল থেকে, কি হলো একটু আস্তে আস্তে বলুন। চলো। ফার্স্ট সকাল তখন বাজে 7:35 এমন নাগাদ প্রথম ফার্স্ট বাড়িতে আছি, বাড়িতেই শুনতে পাই যে এরকম বাঘের পায়ের ছাপ দেখা গেছে। এখনো দেখা যাচ্ছে রেঞ্জের অফিসাররা আছে, লোকালিটি একটু আতঙ্কের মধ্যে মানুষ দিন কাটাচ্ছে। দেখা যাক রাত এখন। বাঘে যখন মৃত্যু হয়, বাঘের হামলায় যখন মৃত্যু হয়, সঠিক ক্ষতিপূরণ পাওয়া যায় না? সেরকম তো শুনি সরকার থেকে এত দেবে, কিন্তু সঠিকভাবে কে কত পেয়েছে সেটা তো বলতে পারছি না। সেভাবে সেরকম কিছু লাগে না। আমাকে শেষে মৃতের বাড়ি না গেলেই নয়, চলুন এবার সোজা সেখানেই যাওয়া যাক। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আমি একেবারে সন্ধেবেলায় পৌঁছে গিয়েছি বৈকুণ্ঠপুর, মানে মইপিঠ বৈকুণ্ঠপুর এলাকার একেবারে সুন্দরবন লাগোয়া এলাকা। গাড়িটাকে আমি চলে যেতে বলবো। আমি কতটা অন্ধকারে দেখাতে পারবো জানি না, মানে এর পরেই না এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার পরেই ঠাকুরন নদী, মানে মাতলা নদীর আরও একটা ব্রাঞ্চ, তারপরেই সুন্দরবনের জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। মানে এইটুকুনি এলাকায় জনবসতি। এখানেই কর্ণধর মণ্ডলের বাড়ি, মানে যা মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে একটু কথা বলা যাক। তুমি নেই কথা লাগাইছিলে, তুমি দেখতে পারো তো, তুমি আমার কাছে কি ছিল? চলে গেল। আপনার বর কিসে কাজ করতেন? কাঁকড়া ধরতে তো যেতেন না তো? যেত, প্রথম থেকে কাঁকড়া ধরতে যেত, ওটাই আমাদের রোজগার। তারপর মাঝে অন্য জায়গায় কাজে গেছিলেন, তাই তো? এই সময়টা কি কাঁকড়া মাছ চাষ করে একটু বেশি রোজগার হতো? যেমন হতো নরমাল সেরকমই। বলো, কথা বলো। কেউ কোনো রকম সাহায্য করেছে? আমার ওদের নাম মনে নেই ওনাদের। আচ্ছা ঠিক আছে। আর যে ক্ষতিপূরণ পাওয়ার কথা সেটা দেবে কিছু বলেছে? বলেছে না। কিছু করার নেই, কি করবে বলো, কি করব আমরা, কি করব? সেরকম ছাড়া আর কিছু আয় ইনকাম নেই না, এই করেই খেতে হয় আমাদের। পরে নিজের বাড়ির লোককে পাঠাতে সাহস পাবেন না? কি করে খাবো আমরা?
আমরা কি করে খাবো? আমাদের তো ফাঁকে তো যায় না, আর আমাদের ফাঁকেও তো গেলেও তো হবে না। এখানে আমাদের এই নদীর উপরে নির্ভর। ধরের ওপরে সংসারের দায়িত্ব। সেই বর্ণধর একটু বেশি রোজগারের জন্য কাঁকড়া এবং মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত্যুর ঘটনা ঘটলো। সে কিন্তু এই কাজটা প্রথম দিকে করতো, তারপর কেরালে না উঠুন উঠুন এটাই হচ্ছে মানুষের রুজি রোজগারের জায়গা। তো সেই রুজি রোজগারের জন্য মানুষকে কোন জায়গা অবধি পৌঁছতে হয় সেটা বুঝতে পারছেন। মানে যারা এই মুহূর্তে টেলিভিশনের ঠিক ওপারে রয়েছেন, চায়ের কাপটা হাতে থাকলে সেটা কাঁপবে, কারণ এভাবে তাদের পেটের ভাত জোগাড় করতে হয়। এভাবে প্রাণ হাতে নিয়ে ওপারে গিয়ে কাঁকড়া ধরে মাছ ধরে তাদের পেটের ভাত জোগাড় করতে হয়, আর সেইভাবেই প্রাণ হারাতে হলো বর্ণধর মণ্ডলকে। যাই হোক, আজ হটস্পট আমি এখানেই শেষ করব। অনেকগুলো প্রশ্ন আমি তুলে ধরলাম, সেই প্রশ্নগুলো প্রত্যেকটা পক্ষকে ভাবা উচিত, বন দপ্তরকে ভাবা উচিত এবং সাধারণ মানুষকেও ভাবা উচিত। আজ এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়।